আজকের গল্প ছোট্ট একটু আশা। প্রদীপ অদিতিকে ফোন করে বলল, তাড়াতাড়ি নিচে নেমে এসো, পিকলু আর পরীকেও সঙ্গে নিয়ে আসবে। অদিতি কিছু বলার বা জিজ্ঞাসা করার আগেই প্রদীপ ফোনটা কেটে দেয়। বাবার ফোন শুনেই পিকলু আর পরী আনন্দে লাফাতে শুরু করে। অদিতি তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই পিকলু ব্যালকনি থেকে চিৎকার করতে করতে এসে বলল, মা, বাবা নতুন গাড়ি নিয়ে এসেছে। অদিতি তাড়াতাড়ি চটিটা পায়ে গলিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে নিচে নেমে এলো। প্রদীপ হেসে বলল, ম্যাডাম দেখো, তোমার পছন্দের রঙেই নিয়েছি, রেড চেরি। অদিতি মনে মনে খুব খুশি হলো, কিন্তু বাইরে থেকে রাগ দেখিয়ে বলল, এই নতুন গাড়ির কি দরকার ছিল? একটা গাড়ি তো আমাদের আছেই। প্রদীপ বলল, এখন তোমার স্বামী একজন বড় বিজনেসম্যান, কিছু তো স্ট্যাটাস মেনটেন করতে হবে। পুরনো গাড়িটা তোমার আর পিকলুর আর পরীর জন্য। এই কথা শুনে অদিতি অভিযোগের সুরে বলল, এর মানে কি? ওই খটখটে পুরনো গাড়িটা আমার জন্য? আমি সেটা চাই না। দিতে হলে নতুন গাড়িই দাও। নতুন গাড়ি মন্দিরে পুজো দেওয়ার পর পুরো পরিবার ডিনারের জন্য দামি রেস্তোরাঁয় গেল। কিন্তু অদিতির মনটা তখনও খারাপ হয়েছিল। ডিনার উপভোগ করার বদলে অদিতি মুখ ভার করে বসেছিল। প্রদীপ বলল, আগে তোমার অভিযোগ ছিল যে আমাদের কাছে মাত্র একটা গাড়ি আছে আর আমি ঠিকমতো রোজগার করতে পারি না। এখন যখন দেখছো সব কিছু একটু ঠিক হয়েছে, আর তুমি কিনা আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে অভিযোগই করে যাচ্ছ। প্রদীপ নিজের বেতন দিয়ে অদিতির সব স্বপ্ন পূরণ করতে পারছিল না। এই কারণেই 1 বছর আগে প্রদীপ নিজের সমস্ত সঞ্চয় লাগিয়ে একটি অনলাইন ব্যবসা শুরু করেছিল বন্ধু অতীশের সাথে। আর এই অতীশই প্রদীপকে বুঝিয়েছিল ব্যবসায় একটু হেরাফেরি না করলে বেশি টাকা কামানো যাবে না। 6 মাসের মধ্যে প্রদীপও বুঝে গিয়েছিল যে ব্যবসায় সততার সঙ্গে টাকা রোজগার করা বেশ কঠিন। রাত দিন অদিতির খোঁটা সহ্য করতে না পেরে প্রদীপও একটু আধটু কারচুপি করতে শুরু করেছিল। কয়েকদিনের মধ্যেই অদিতির ঘরে যেন টাকার বৃষ্টি নামল। এদিকে অদিতির আচরণ হঠাৎ করে প্রদীপের প্রতি খুব প্রেমময় হয়ে উঠল। অদিতির মনে হতে লাগলো, এবার বুঝি ওদের জীবনও ঠিক পথে ফিরে এসেছে। বিয়ের 10 বছর পর জীবনে একটুখানি আশার আলো এসে পড়েছিল। শৈশবের সেই সব স্বপ্নগুলো এখন সে একে একে পূরণ করতে চলেছিল। প্রদীপ খুব শিগগিরই লোন নিয়ে একটা বড় ফ্ল্যাটও কিনে ফেলে। তবুও অদিতির অভিযোগ রয়ে গেল, এখন তো একটা বাড়ি কেনা উচিত ছিল। প্রদীপ একটু ভারী গলায় বলল, বাড়িও কিনে নেব, একটু ধৈর্য ধরো। একদিন এক সন্ধ্যাবেলায় অদিতি আর বাচ্চারা মল থেকে শপিং করে সবে বাড়ি ফিরেছে। এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে 3 জন অচেনা লোক দাঁড়িয়ে আছে। অদিতি জিজ্ঞাসা করতে লোকগুলো বলে তারা প্রদীপের সঙ্গে দেখা করতে এসেছে। অদিতি প্রদীপকে ফোন করে, কিন্তু প্রদীপের সাথে ফোনে যোগাযোগ করতে পারছিল না কিছুতেই। কিছুক্ষণ পরেই লোকগুলো জানালো যে তারা সাইবার ক্রাইম বিভাগ থেকে এসেছে। প্রদীপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে। প্রায় 1 ঘন্টা পরে প্রদীপ বাড়ি ফেরে এবং অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকলো ওই 3 জন লোকের সাথে। স্বভাবতই তারা চলে যাওয়ার পর বাড়িতে যেন মহাভারতের যুদ্ধ বেঁধে গেল। অদিতি চিৎকার করে প্রদীপকে কথা শোনাতে লাগলো। বাবা মায়ের চিৎকার চেঁচামেচি শুনে পিকলু আর পরী নিজেদের ঘরে ভয়ে গুটিয়েছিল। সেই সময় প্রদীপের বেশি দরকার ছিল অদিতির ভরসা আর সহানুভূতির। কিন্তু না জানি কেন অদিতি অনর্গল কথা বলে চলেছিল। অদিতির কথা সহ্য করতে না পেরে প্রদীপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিজের ওপরেই ওর ভীষণ রাগ হচ্ছিল। কেন ও কোনোদিনই নিজের পরিবারকে সুখী রাখতে পারে না? আসলে ও তো কোনো প্রতারণা করতে চায়নি, কিন্তু ও কীভাবে আর কী বা বলে বা অদিতিকে বোঝাবে? অনেক রাত করে প্রদীপ ঘরে ফেরে। এসে দেখে অদিতির মুখটা একেবারে থমথমে হয়ে আছে। প্রদীপ অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু অদিতির সামনে কোনো কথাই বলতে পারল না। অদিতি সারা রাত অভিযোগের পাহাড় করে তুলল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। প্রদীপ অস্থির হয়ে ঘরের এমাথা থেকে ওমাথা পায়চারি করতে থাকে। পরদিন প্রদীপ অফিসে পৌঁছে জানতে পারে ওর পার্টনার অতীশের গাফুলতির কারণে বহু ভুয়ো লেনদেন হয়েছে। ওদের কোম্পানির বিরুদ্ধে সাইবার সেলে অনেকগুলো মামলা রেজিস্টার হয়েছে। এই টেনশনের মধ্যে একটা মাস কেটে গেল। অফিসের ভাড়া দেওয়াটাই কঠিন হয়ে পড়েছিল। কোম্পানির সব অ্যাকাউন্ট
ফ্রিজ হয়ে গিয়েছে। এই দোটানার মধ্যে আরও 2 মাস কেটে যায়, আর প্রদীপের সমস্ত সঞ্চয় শেষ হয়ে আসছে, কারণ ওই টাকায় ও সংসার আর বাচ্চাদের খরচ চালাচ্ছিল। আয় একেবারেই শূন্য ছিল, অথচ খরচ এমনভাবে বাড়ছিল যে প্রদীপের একেবারে দিশেহারা অবস্থা। দিনে দিনে খরচ আরোই বেড়ে চলেছে। প্রদীপ এদিক ওদিক চাকরির খোঁজও করছিল, কিন্তু তার আগেই প্রদীপের বদনাম সেখানে পৌঁছে যেত, আর তার ফলস্বরূপ প্রদীপ খালি হাতে ফিরে আসতো। প্রদীপের ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু হায় দুর্ভাগ্য, এই কথাগুলো তবুও পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারত, শুধু নিজের একান্ত আপনজন অদিতিকে বলতে পারত না। আজ সন্ধ্যায় প্রদীপ বাড়ি পৌঁছতেই অদিতি ওকে একেবারে ঝাঁঝিয়ে বলল, বাচ্চাদের ফিস জমা দেওয়া গেল না। তুমি আমাকে যে কার্ডগুলো দিয়েছিলে তার একটাও আর কাজ করছে না। ইচ্ছে হচ্ছিল প্রদীপ যদি তখনও সাহস করে সত্যিটা বলতে পারত অদিতিকে, কিন্তু ও শুধু নীরবেই শুনে গেল, শুনতেই থাকলো। পরদিন বাড়িতে লোনের এজেন্টরা এসে বড় গাড়িটা নিয়ে চলে গেল, কারণ গত 3 মাস ধরে একটাও কিস্তি জমা পড়েনি। সব দেখে অদিতি হতবাক হয়ে গিয়েছিল। অদিতি প্রদীপের দিকে তাকালোর বিশ্বাস ছিল প্রদীপ হয়তো বলবে সব ঠিক হয়ে যাবে। অদিতি একটা সান্ত্বনামূলক মিথ্যা আশ্বাসের অপেক্ষায় ছিল, কিন্তু প্রদীপ কিছুই বলল না। হঠাৎ প্রদীপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। অদিতি নিঃশব্দে বসে থাকে। প্রদীপকে কিছু জিজ্ঞাসা করার মতো সাহস অদিতির হচ্ছিল না। পিকলু আর পরি নিজেদের ঘরে দরজা বন্ধ করেছিল। প্রদীপ সারা রাত উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়ালো, মোবাইলও সুইচ অফ করে রেখেছিল। একবার ওর মনে হলো ও কি চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেবে, নাকি নদীতে লাফিয়ে পড়বে। যেইমাত্র প্রদীপ নদীর দিকে গেল, সেখানে ও দেখলো একটা ছোট ছেলে ভিক্ষে করছে। কেন জানি না সেই ছেলেটার মধ্যে প্রদীপ পিকলু আর পরীর মুখ দেখতে পায়। তখন ওর মনে হলো, না, ও কখনোই নিজের পরিবারের সঙ্গে এমনটা করতে পারবে না। এদিকে রাত 12টা বাজতেই অদিতি প্রদীপকে ফোন করে, কিন্তু ফোন বারবার সুইচড অফই দেখাচ্ছে। অদিতি নিজেকেই দোষ দিতে থাকে, কেন ও সব সময় টাকার পেছনে ছুটে বেড়াতো, কেন ও সব সময় অভিযোগের পাহাড় জমিয়ে রাখতো। একবার যদি প্রদীপ ফিরে আসে, ও সব সামলে নেবে, এই চিন্তাই করছিল অদিতি। কিন্তু রাত যে এত দীর্ঘ হতে পারে তা আজ অদিতি সত্যিই অনুভব করছে। ভোর 5টায় যখন প্রদীপ বাড়ি ফিরল, তখন অদিতির মনে হলো যেন ওর জীবনে আবার নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রদীপের দিকে তাকে অদিতি শুধু এইটুকুই বলতে পারল, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। শুধু আগে যদি বলে দিতে, তাহলে বিষয়টা এত দূর গড়াতো না। অদিতির এই কথাগুলোতে প্রদীপের মনেও নতুন করে এক আশার আলো জ্বলে ওঠে। দুজনের এই প্রথমবার নীরব থেকেও একে অপরকে বোঝার চেষ্টা করছিল। এই ছোট্ট একটু আশাই যেন প্রদীপ আর অদিতির মনে বাঁচার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। সেই রাতেই অদিতি একটি সিদ্ধান্ত নিয়েছিল, প্রদীপের ওপর অভিযোগের আঙুল না তুলে ওর ভালোগুলোকে আপন করে নিতে হবে। সকাল 6টা বাজতেই অদিতি রান্নাঘরের দিকে পা বাড়ায়। প্রদীপ মানসিকভাবে ভেঙে পড়ল। এবার অদিতি নিজেকে মানসিকভাবে গুছিয়ে নিতে থাকে। প্রদীপের কথাবার্তা থেকে অদিতি এইটুকু বুঝতে পেরেছিল যে ওদের পুরো পরিবার এখন গভীর সংকটে রয়েছে। জলখাবার বানাতে বানাতে অদিতির মাথাও দ্রুত কাজ করতে লাগে। সবার আগে ওর মনে পড়ল নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর কথা, বাচ্চাদের পড়াশোনা, বাড়ির বাজার সদাই, জল, আর এমন আরও কত খরচ যে রয়েছে। অদিতির আচরণে হঠাৎ আসা এই পরিবর্তনে প্রদীপ একেবারে হতবাক হয়ে গিয়েছিল। অদিতি প্রদীপকে জলখাবার খাইয়ে জিজ্ঞাসা করল, তোমার ওপর কতটা ঋণ রয়েছে? প্রদীপ কাঁপা গলায় বলল, আমি নিজেকে বিক্রি করলেও এই ঋণ শোধ করা যাবে না। অদিতি বলে, আমি কৃতজ্ঞ যে আমার বাপের বাড়ির পরিবার আমার পাশে আছে। তুমি এত টেনশন করো না, কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। কথা বলতে বলতে অদিতি বলল, ইস, যদি আগে আমরা খোলাখুলি কথা বলতে পারতাম। প্রদীপ, তুমি শুধু একাই ভুল নাও, আমারও ভুল ছিল। হঠাৎ করে আসা টাকা দেখে আমিও তো ভুল পথে চলে গিয়েছিলাম। প্রদীপ আর অদিতি দুজনেই হয়তো জীবনে প্রথমবার কোনো সমস্যার সময় একে অপরের দোষ চাপায়নি। অদিতি প্রদীপকে বলল,
সবার আগে এই ফ্ল্যাটটা বিক্রি করে দাও, আমরা না হয় কোনো ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাই। এরপর অদিতি ওর দিদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পিকলু আর পরীর স্কুলের মাইনে জমা দিল। অদিতি ওর সব গয়না বেচে দেবার সিদ্ধান্ত নেয়, যার মূল্য ছিল আজকের বাজারে প্রায় 40 লক্ষ টাকা। গয়না বিক্রি করে যখন অদিতি সেই টাকা প্রদীপের হাতে তুলে দিল, তখন প্রদীপ গভীর আত্মগ্লানিতে ভরে ওঠে। কিন্তু অদিতি প্রদীপকে বলল, প্রদীপ, গয়না তো এমন খারাপ সময়ের জন্যই রাখা হয়। অদিতির বিচক্ষণতার জন্য মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রদীপের সমস্যার প্রায় 80% মিটে গিয়েছিল। এবার অদিতি আর প্রদীপ দুজনেরই চোখ খুলে গেল। ওরা বুঝে গিয়েছিল সম্পর্কের মধ্যে অভিযোগের চেয়ে বিশ্বাস, ভরসা আর একে অপরের পাশে থাকাটাই বেশি দরকার। ঘরে টাকার অভাব ছিল, কিন্তু মানসিক শান্তির কোনো অভাব ছিল না। এই দুঃসময়ে অদিতি ওর স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অদিতি আর কখনো অভিযোগ করেনি প্রদীপের ওপর, বরং শক্তি হয়ে স্বামীর পাশে থেকেছে। অদিতির এই ভালোবাসা, ত্যাগ, অদিতির মনোবলই প্রদীপকে আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম করে। প্রদীপ ধীরে ধীরে ওর সব ঋণ শোধ করে ফেলে আর একটা ছোট দোকান খুলে ব্যবসা শুরু করে। আত্মীয়দের হাসি ঠাট্টা আর খোঁচা দেওয়া কথা এখন আর ওর গায়ে লাগে না। অদিতিও আবার নতুন করে চাকরি শুরু করেছিল। ওরা একে অপরের পাশে থাকার ফলেই 2 বছরের মধ্যে অদিতি আর প্রদীপ কোনো লোন ছাড়াই একটা ছোট্ট বাড়ি কিনে নিতে পেরেছিল। বড় গাড়ির বদলে দুজনে নিজেদের টাকা একত্র করে একটা ছোট গাড়ি কিনেছিল। এখন অদিতি আর প্রদীপ বিশ্বাস করে ওদের জীবনের গাড়ির চাকা সত্যিই এবার সঠিক পথে যাচ্ছে। কারণ প্রদীপ আর অদিতি বুঝে গেছে ক্ষণিকের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার থেকে বিশ্বাস, ভরসা আর ভালোবাসাই সুস্থ জীবন দিতে পারে একটা দাম্পত্য জীবনকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।